স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন গণফোরামের নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে চলে যাব বাংলা ভিশনের বার্তা কক্ষে। সেখানে আছেন সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপনার কাছে জেনে নেব দিনের সবশেষ খবরগুলো। ধন্যবাদ তাইমুর রশিদ। আন্দোলনের নামে নাশকতা, রাষ্ট্রীয় কাজে বাধা এবং শিক্ষার্থীদের উপর হামলা ও ভাঙচুরের অপরাধে প্রায় 400 আনসার সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। রাজধানীতে 3টি মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। সচিবালয়ের সামনে আনসারের ছদ্মাবরণে যারা এসেছিল তাদের মূল উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা সৃষ্টি করা, বলেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। আনসারের গোলযোগকে অশনি সংকেত বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, পরাজিত শক্তি দেশের বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত করছে। প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দাবি করেছেন বিএনপি মহাসচিব। এদিকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি সিনিয়র নেতারা। ধীরগতিতে হলেও বিভিন্ন এলাকায় বন্যার পানি নামতে শুরু করেছে। অনেক জায়গায় পরিস্থিতির উন্নতি হলেও অবনতি হয়েছে কোথাও কোথাও। বন্যায় এ পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে ভারতে ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দেওয়ার খবরে উত্তরাঞ্চল সহ দেশের কয়েকটি এলাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। সবাই সমান নাগরিক, তাই দেশে মানুষের মধ্যে কোনো বিভাজন থাকতে পারে না। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে 4-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ যুব দল। নেপালের কাঠমান্ডুতে নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র হবার পর টাইব্রেকারে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশের যুবারা। তাইমুর, এই ছিল দিনের উল্লেখযোগ্য খবরগুলো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনের সবশেষ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। স্টুডিও আলোচনা শুরু করব গণফোরামের নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। যে বিষয়টি দিয়ে আলোচনা শুরু করতে চাই, রোববার আনসার সদস্যদের দাবি দেওয়া কেন্দ্র করে পুরো সচিবালয় অবরুদ্ধ করে রাখা, দিন শেষে বেলা শেষে এসে শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, যার জের ধরে সোমবার আমরা দেখলাম মামলা হয়েছে। সেই মামলায় কম বেশি প্রায় 400 জন আনসার সদস্যকে কারাগার পাঠালো। আমি প্রশ্নটা ঠিক এভাবে রাখতে চাই, এই যে বিষয়টিকে কি কিছু আনসার সদস্যের একেবারে নির্ভেজাল আন্দোলন হিসেবে দেখবেন, নাকি এখানে কোনো ষড়যন্ত্রের গন্ধ আছে, গন্ধ পান? না, এটা তো একটা অশনি সংকেত। আমরা বিডিআর বিদ্রোহের সময় আমাদের অত্যন্ত মেধাবী চৌকস সেনাবাহিনীর 50-এরও অধিক আমাদের গর্বিত সেনা সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। তা আমি এখন যেটা আনসার বিদ্রোহ এটাকে বলবো না, কারণ যারা 3 দিন ধরে এই সব কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল এবং মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন থেকে শুরু করে শেষ পর্যন্ত সচিবালয় পর্যন্ত একটা বিস্তীর্ণ এলাকা তারা যেভাবে দখল করে রেখেছিল, সরকারের স্বাভাবিক কাজকর্ম দারুণভাবে বিঘ্নিত হয়েছে। এমনকি মাননীয় প্রধান উপদেষ্টা উনি বাড়ি থেকেও ঠিকমতো বের হতে পারেনি। আমরাও যারা সাধারণ যাত্রী ছিলাম, আমরাও অনেক আমাদের পথে বিঘ্ন ঘটেছে আসা যাওয়ার পথে। এবং ওইটা তো খুব সেন্ট্রাল প্লেস, এটা প্রভাব কিন্তু সারা ঢাকা শহরেই পড়েছে। তো আমি হাইকোর্টে আসা যাওয়ার পথে কিছু সদস্যকে দেখলাম, মানে তারা এখানে তাদের অবস্থান নিয়েছে দাবি দাওয়াগুলো নিয়ে, একটা অনেকটা জবরদস্তিমূলক কিছু তারা করতে চাচ্ছিল। আবার লক্ষ্য করলাম তাদের অধিকাংশই প্রায় সব নতুন পোশাকে, আনসারের যে ড্রেস একেবারেই মনে হচ্ছে যেন টেইলারিং শপ থেকে নিয়ে এসে সাজানো গুছানো অবস্থা আর কি। তো
সে কারণে মনে হয় এবং এত অ্যাগ্রেসিভ হয়ে গেল। আরে দাবি দাবা তো এই সরকার তো এত কি বলবো এত গণতান্ত্রিক যে তারা কোনো দাবি দাবার ব্যাপারে কোনো জায়গায় কোনো হস্তক্ষেপও করে নাই, যে তোমরা তোমার মতো করে যেখানে সভা সমাবেশ বক্তব্য দাও। হ্যাঁ, কিন্তু তারা সেটার সুযোগ নিয়ে এমন কতগুলো কর্মকাণ্ড শুরু করলো, মনে হচ্ছে যেন যেটা বলা হচ্ছে যে বিশেষ করে গতকাল যে রাতের মধ্যেই সবাইকে হ্যাঁ তাদের চাকরির জাতীয়করণ করতে হবে এবং রাতের মধ্যেই করতে হবে। এই যে একটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, এখন তো শোনা যাচ্ছে যে এখানে বহিরাগত কিছু ওদের পোশাক পরে এখানে ছিল এবং আমরা অনেকগুলো খবর এখন আমরা পাচ্ছি যে পতিত স্বৈরাচারের দোসর যারা এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারে নাই এবং এই সরকারের মেয়াদ তো 15 দিনও হয় নাই। হ্যাঁ, এই 15 দিনের মধ্যে একটা ব্যাপক তাণ্ডবের মধ্যে তারা চলে গেল। তারা তো মনে হচ্ছে যে রাষ্ট্রের সাথে একটা যুদ্ধ। এমনও শুনেছি যে এখানে যারা আছে হ্যাঁ তারা যদি আস্তে আস্তে সচিবালয়ের আশেপাশে বা ভিতরে প্রবেশ করত তাহলে তাদের সাথে আরো হাজার হ্যাঁ যোগ দিত, হাসিনার দোসররা এখানে চলে আসতো বা এখনো তো আছে, বিচরণ করছে তারা, হ্যাঁ, পরাজিত সৈনিকরা। তো একটা ব্যাপক একটা ষড়যন্ত্রের মধ্যে আমরা পড়ে গেছিলাম আর কি। তো যাই হোক, শেষ পর্যন্ত আমাদের সেই বিপ্লবী ছাত্র সমাজ যারা শত শহীদের রক্তে আমাদেরকে একটা বিপ্লব উপহার দিয়েছে, ছাত্র জনতার বিপ্লব, অবিস্মরণীয়, অভূতপূর্ব। তারা এখনো রাজপথে আছে এবং তারা এটার সাথে আবার দেখেন একটা প্রায় 12টি জেলায় ভয়াবহ বন্যা বা প্লাবন হয়ে গেল এবং 50 লক্ষেরও অধিক লোক বন্যার বিষয়টি নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। তারা সজাগ ছিল বলেই তারাও কিন্তু একসাথে সবাই মুভ করলো এদেরকে কিভাবে ষড়যন্ত্র প্রতিহত করা গেল দিন শেষে। জি, আবার আপনার কাছে আসবো। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এই যে অতীত স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র, রাষ্ট্রপক্ষের আইনজীবীও আজকে বলছেন যে আনসারের পোশাক পরে নাশকতায় অংশ নেয় আওয়ামী লীগের দোসররা, আপনি কিভাবে দেখছেন? এটা যৌক্তিকভাবে কারণেই বলছে, যে কথাগুলো আসছে, যেটা সুব্রতদা বললেন, এটা এর মধ্যে এক বিন্দু অসততা নাই, ভ্রান্তি নাই বিশ্লেষণে। আমার কাছে যেটা মনে হয়, যারা 15টা বছর 16টা বছর বাংলাদেশটাকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছিল, তাদের হাতে প্রায় লক্ষ লক্ষ হাজার কোটি টাকা, ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন সেক্টর থেকে তারা দলীয়ভাবে, এই এস আলম থেকে শুরু করে তাদের দলের এমন কেউ নাই, ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা পাচার করছে ফরিদপুরের, তাহলে এমন কেউ নেই যাদের হাতে টাকা নাই। এবং এই যে মানে বাহিনীটা, এই বাহিনীর অতীত অনেক ভালো ভূমিকা ছিল, যে কারণে কিন্তু তারা এখনো পর্যন্ত আছে দেশের মধ্যে। কিন্তু যেটা সুব্রতদা বললেন, যে সরকারের বয়স 15 থেকে 18 দিন হলো না, 15 মাস না, 1 মাসও না, একেবারে তারা এখনো মনে হয় তাদের রুমও সাজাতে পারে নাই, সেই সরকারের সবকিছু বুঝেও নিতে পারে নাই। একটার পর একটা দাবি, শুধু যে এই আনসার বাহিনী এটা না, কিন্তু এর আগেও অনেকে আসছে, এমনকি এটা একটা পেশাদারি বাহিনী, আনসার বাহিনী একটা পেশা, তারা তো অস্ত্র বহনকারী। তো তাদের থেকে একজন দুজন প্রতিনিধি এসে সরকার পর্যায়ে আলাপ করতে পারত, সেই আলোচনা হয়েছিল, 7 জনের এক প্রতিনিধি হয়েছে। তাহলে আমি কেন পুরা বাহিনী নিয়ে মার্চ করার একটা পরিকল্পনা নিব? এটাকে তো স্বাভাবিক না। আমরা তো গণতান্ত্রিক আন্দোলন করি, আমরা সংগঠন করি, যদি রাজনীতি করার শখ থাকে এইভাবে, তাহলে বাহিনীতে থাকার দরকার নাই, তো ওটা ছেড়ে দিয়ে আসতে হবে। এখানে অনেক কথা ভাবে প্রচলিত আছে যে এর 40,000-এর কাছাকাছি সদস্যর 29,000-ই একটা বিশেষ জেলার। আমার তো ধারণা হচ্ছে
সরকারের একটা নির্দিষ্ট জেলার না হলো সরকারি দলের, এটা আমি এই কারণে বলছি যে সারা দেশ থেকে যে সরকারি দলের যুব ছাত্র, এই যে একটা নতুন পোশাক, পাট ভাঙা পোশাক, আদৌ তারা চাকরিজীবী কিনা তাতেও সন্দেহ থাকতে পারে। এই বিশৃঙ্খলা কেন? আমরা শুনছিলাম উনি আইনজ্ঞের দীর্ঘদিনের মানুষ, যে চিফ জাস্টিস যে ফুলকোর্ট মিটিং ডাকছিলেন সেটা স্বাভাবিক বলে কেউ ওই মুহূর্তে ওই সময় মনে করে নাই। অর্থাৎ তারা যদি অন্য কোনো বয়ান তৈরি করে সামনে নিয়ে আসতো সেটাকে মোকাবেলা করার কঠিন হতো। অর্থাৎ ধারাবাহিকভাবে এটি আমার কাছে মনে হয়েছে এই ঘটনাটি দাবি দাবা থাকবে না কেন, আমরা রাজনীতি করি, আমরা অনেক দাবি নিয়ে কথা বলি, কিন্তু এখন এই মুহূর্তে কোন জিনিসটা করার দরকার? এই সরকার একটি ভালো নির্বাচন না, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা, দলীয় আইন শৃঙ্খলার ক্ষেত্রে দলীয় যে ব্যক্তিগুলো আছে তাদেরকে অপসারণ করা। একেবারে এই 15 বছরে শুধু দলীয়করণ, ওই 5,000 লোক না, দেখা গেল 1 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর অর্ধেকেরও বেশি হচ্ছে দলীয় দৃষ্টিভঙ্গিতে আসছে, প্রশাসনিকভাবে আসছে, ব্যবসার ক্ষেত্রে আসছে। এমন কোনো শ্রেণী পেশা নাই যেখানে এরা দখল করে নাই। সেই জন্যে আমার কাছে মনে হয় উপযুক্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে এই ঘটনা শেষ হয়েছে এই কথাটা আমি বলবো না। আরো অনেক ফ্যাক্টর নানান দিক থেকে তৈরি হতে পারে এবং হওয়ার সম্ভাবনা আছে। এটা এই সরকারটা একটি ব্যতিক্রম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, মানে ঠিক অন্য সরকারগুলোর সঙ্গে তুলনা করা ঠিক হবে না। দীর্ঘ 15-16 বছর 17 বছর ধরে যে ফ্যাসিজম প্রতিষ্ঠা করা হয়েছে সেটাকে উৎখাত করার প্রাথমিক পদক্ষেপ কিন্তু এই সরকার। আরো অনেক কাজ বাকি আছে এই দেশে, আরো অনেক কাজ। আমরা 52 বছরের ভিতরে যে একটা স্বপ্ন দেখছি গণতান্ত্রিক বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের, মানুষের অধিকারের বাংলাদেশের, সেই স্বপ্নটা কখনো কখনো উকি মারছে, কিন্তু সেটা অঙ্কুরে বিনষ্ট করে ফেলেছে। এখন আবার এই স্বপ্নটা সামনে আসছে। আমি বা আমরা বা দেশবাসী সেটি যদি লালন প্রতিষ্ঠিত করতে হয় তাহলে এইসব ঘটনাগুলোকে, এটা যারা এর সঙ্গে যুক্ত, সেটাকে আইনের মধ্য দিয়ে আমরা বলছি, আমরা বলছি না যে ওই ফ্যাসিজমে জোর জবরদস্তি করে, আইনের মধ্যে গোলাগুলি করে, যেটা আজকেও কিন্তু আদালতের মাধ্যমে তারা গেছে, আদালতের মাধ্যমে মানে কারাগারে প্রেরণ করা হয়েছে। কিন্তু আমাদের সময় দেখা গেছে, এবং সর্বশেষ যেভাবে নির্দয়ভাবে দমানোর চেষ্টা হয়েছে, আর ওই সময়গুলোতে কোনো মামলা টামলা নেই, রাজনৈতিক কর্মী বিরোধী দলের হলে একটা মামলা দিত, পুলিশই বলতো ঘটনার দরকার নেই, গায়েবী মামলা বলেন। তো সেই জন্য এটা আমি আজকে যেটা হয়েছে কোর্টের মাধ্যমে যাওয়া, তাদের তো খোঁজ আছে, তাদের আত্মীয় স্বজন কোর্টে গিয়ে দেখা করতে হবে। আমাদের বহু রাজনৈতিক কর্মী, সহকর্মী, নেতা যাদের এখনো পর্যন্ত খোঁজ নাই, হ্যাঁ, তাদের আমরা জানিই না। আর আমরা কিছু তো ছিলামই জানা, কিন্তু ঘটনা ঘটলে আমাদেরকে জেলখানায় গিয়ে নিয়ে যাওয়া হতো। কিছু রাজনৈতিক নেতা ছিলেন দিনের পর দিন তারা জেল খেটেছেন। সেই জন্য আমি বলবো যে পরিস্থিতির উদ্ভব হোক না কেন, দেশবাসীকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে, সহকর্মীদেরকে, কর্মীদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। জি, আমার আপনার কাছে আসবো অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি তো আইন অঙ্গনের মানুষ, সেই জন্য আপনাকে এই প্রশ্নটা করে। এই যে একটি তো আছে গত 15-16 বছর শুধু বিরোধী মতের মানে মতাদর্শ হওয়ার কারণে যেভাবে নির্যাতন, হামলা, মামলা হয়েছে, সেই বিষয়টি নিয়ে বলবেন। কিন্তু সাম্প্রতিক সময় আবার একটি প্রশ্ন উঠছে যে আওয়ামী লীগ সরকারের পতনের পর যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, সেই মামলার ধরন, আদালতে আনা নেওয়ার সময় তাদের সাথে যে আচরণ, এই বিষয়গুলো নিয়ে একটু আসলে আইনের দৃষ্টি থেকে আসলে কি বলেন? বিষয়টা হচ্ছে এই সরকারের যারা সহযোগী ছিল প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে তো আরো ব্যাপক আছে, তারা পালিয়ে বেড়াচ্ছে কেন? তাদের অপরাধটা কি? আমার কথা হচ্ছে আমরা সমাজে এমন কিছু করব না, যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে দায়িত্ব থেকে সরে গেলে পালিয়ে বেড়াতে হবে। এটা সর্বক্ষেত্রে আমি দেখতেছি। আপনি এই আমাদের সর্বোচ্চ আদালতের একজন বিচারক, যাকে আপনারা সবাই চেনেন, বিচারপতি মানিক, উনি কেন পালিয়ে বর্ডারে চলে গেছেন এবং বিশাল একটা অঙ্কের টাকা নিয়ে
হ্যাঁ, উনি আরো বলেই বেড়াচ্ছে যে 50-60 লাখ টাকা নাকি উনি ক্যারি করেছে। আর এখন যে প্রত্যেক দিন 2-1 করে ধরা পড়ছে, আদালতেও তোলা হ্যাঁ, হচ্ছে। তোমরা কেন পালিয়ে বেড়াচ্ছ? ইনু সাহেব, মেনন সাহেব, হ্যাঁ, আপনাদের চেহারা তো আমরা দেখেছি। এই সরকার থেকে কিভাবে সুযোগ সুবিধা নিয়েছেন। 2008-এর নির্বাচন থেকে মন্ত্রী ছিলেন, ওনাদের মতো রাজনীতিবিদ পালিয়ে বেড়াচ্ছে। ওনারা যার যার বাসায় অবস্থান করুক, তাদেরকে পুলিশ তাদের যে মামলা টামলা যদি হয় তাদের নিয়ে যাবে। ইনু মেনন দুজনে অবশ্যই ধরা পড়ে, সেটাই আর কি, আরো ধরা পড়বে। আমার কথা হচ্ছে এই যে পালিয়ে বেড়ানোটা, এটা আমি কোনো রাজনৈতিক কালচারের মধ্যে দেখি না। মানে আমরা সেটাও ডেভেলপ করতে পারি নাই। আমাদের এই দুদুভাইদের তো নিয়ে গেছে, কতবার গেছে, আসছে গেছে, রাষ্ট্রীয় অতিথি, জেলখানার অতিথি, একটা অতিথিও তো না। হ্যাঁ, একটা দুর্বিষহ জীবনযাপন তাদেরকে করতে যায়। রিমান্ডের নামে তো যা করেছে, হারুনের হোটেলের ভাত থেকে শুরু করে। তো এই যে একটা 17 বছর ধরে যে অত্যাচার, নিপীড়ন এবং রাজনৈতিক নেতা কর্মী, ভিন্ন মতের মানুষদের অপমান করা, হ্যাঁ, কেউ তো সম্মানের সাথে এখানে থাকতে পারে নাই। এবং কিছু সংখ্যক ওনার তোষামতকারী ছিল, যারা গণভবনে নিয়মিত যাতায়াত করত, সাংবাদিক থেকে শুরু করে আমাদের পেশাজীবীদের মধ্যে অনেকেই আছেন। তো এই যে একটা রাজনৈতিক অঙ্গনে একটা কি বলবো, একটা অন্ধকারচ্ছন্ন পরিবেশ তৈরি করেছে আর কি। আমরা কোনোদিন এখানে যে ভালো কিছু হবে বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশে, ওনারা মুখে তো অনেক কথা, মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি ইত্যাদি, স্বপ্ন, শহীদের স্বপ্ন, অনেক গালগপ্প করত। এখন তো দেখা যাচ্ছে সবকিছু মিথ্যাচার। একটা মিথ্যাচারের উপর দাঁড়িয়ে একটা সরকার যখন এত বছর ধরে একটা ফ্যাসিস্ট কায়দায় রাষ্ট্রটা পরিচালনা করে, এবং তারা যে অন্যায় অবিচারগুলো করেছে, আপনি দেখেন যে এত অন্যায় অবিচার করেছে, কোনো ধরনের সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত পুলিশ দিয়ে করতে পারে নাই। আজকে ধরেন এই জন্মাষ্টমীর দিনে আমি বলি, এই আওয়ামী লীগের আমলে যতগুলো সাম্প্রদায়িক ঘটনা এবং হামলা হয়েছে, রামু থেকে শুরু করে, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে কুমিল্লা, হ্যাঁ, কুমিল্লা তো দুর্গাপূজার সময় প্রায় 20টা জেলায় হয়েছে, 20টা জেলায় হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে। কোনো একটা বিচার, এই সমস্ত সাম্প্রদায়িক হামলা ঘটনার কোনো একটা সুষ্ঠু বিচার, অর্থাৎ বিচারহীনতার যে একটা অপসংস্কৃতি এই বাংলাদেশে চালু করেছে। এবং সেটা করতে গিয়ে তারা পুলিশ বাহিনীকে তো দলীয় বাহিনী বানিয়েছে, প্রশাসনকে দলীয় বাহিনী বানিয়েছে, শেষ পর্যন্ত বিচার বিভাগকেও তারা দলীয় বাহিনীতে পরিণত করেছে। সুতরাং রাষ্ট্র কাঠামোটা এমনভাবে তারা আঘাত করেছে, সেখান থেকে বেরোতে গেলে আজকে তত্ত্বাবধায়ক সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার একটা বিপ্লবের মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত করেছি। তাদেরকে তো একটু সময় দিতে হবে, তারা একটা গুছিয়ে, এবং তাদের যে অঙ্গীকার, হ্যাঁ, আমরা তো আশাবাদী যে এইবার বোধহয় আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। সেই জায়গাটায় যে প্রশ্নটা আপনাকে রাখছিলাম, যে একটা পরিবর্তনের স্বপ্ন দেখা, সেই জায়গায় এখন আদালতে আনা নেওয়ার সময় আসামিদের যেই এবং মামলার সেই একই ধরন, আমি মনে করি এই জায়গাটিতে সেটা 5 তারিখের ঘটনার পরে মানুষ এত ক্ষিপ্ত ছিল, এত অত্যাচার, আইনজীবীরা অত্যাচারিত হয়েছে, কি বলবো, আইনজীবীদের ডজনে ডজনে, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে জজ কোর্ট পর্যন্ত আমরা কোনো মিছিল মিটিং করতে পারি নাই। তার পেটুয়া বাহিনী লেলিয়ে দিয়েছে, পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছে, মামলার পর মামলা দিয়েছে, কারারুদ্ধ করা হয়েছে, বেল চাইতে গেলে বেল পাওয়া যায় না, অসহনীয় একটা অবস্থার মধ্যে। সুতরাং তাৎক্ষণিক কিছু ক্ষোভ বিক্ষোভ প্রথম দিকে ছিল, হ্যাঁ, সেটা অস্বীকার করব না। কিন্তু আমার মনে হয় আপনারা দেখেছেন, আমরা এটাকে বলছি যে না, একটা শৃঙ্খলার সাথে আনতে হবে। প্রত্যেকেই বিচার পাওয়ার অধিকার আছে, ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, এবং তারা আইনজীবী সহায়তা পাবে। আশা করি ধীরে ধীরে ঘটনাগুলো আপনি সামনে দেখতে পারবেন না। শামসুজ্জামান দুদু, একই প্রশ্ন রাখতে চাই, এই যে নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন যেটা দেখছি, সেখানে এই ঘটনাগুলো আসলে যদি এইভাবে বলি, ছাত্র আন্দোলনের ফসলকে আসলে দিন শেষে প্রশ্নবিদ্ধ করে কিনা, এই ধরনের, যদিও দিন ধীরে ধীরে প্রশ্নগুলো তা মনে হয় না। এই যে সুব্রত দা নিজেই প্রবীণ আইনজীবী, একটি রাজনৈতিক দলের নির্বাহী প্রধান বললে ভুল হবে, উনি ওই অঙ্গনে, আইন অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতার মানুষ। তার সহকর্মীদের তার চোখের সামনে নিয়ে গেছে, আইনজীবীদের নিয়ে গেছে। সেই নিয়ে যাওয়াটা সম্মানজনক না। আইনে পেশায় আছে,
আইন অঙ্গনের মানুষ, এমন অনেকে আবার গুম হয়ে গেছে। গুম শুধু হয় নাই, আয়নাঘর নামক সেখানে তারা নিখোঁজ ছিল, এখন যারা বেরিয়ে আসছে। তো এই জিনিসগুলো যখন হয়েছে তারা একবারও ভাবে নাই যে কোনো সরকারই শেষ সরকার না। আমরা বারবার বলার চেষ্টা করছি যে শেখ হাসিনার সরকার শেষ সরকার না, এটা যদি তিনি মাথায় রাখেন তাহলে পরে তিনি সংযত হবেন। এটা তিনি মাথায় রাখেনি। এই যে একজন বলছিল একটা কথা আমি শুনলাম, সেটি হচ্ছে এই সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী সাবেক আনিসুল হক এদের যেভাবে মানে ইয়েতে আদালতে তোলা হয়েছে তাতে তাদের প্রতি অসম্মান করা হয়েছে এবং কিছু সিম্প্যাথাইজার বলছে ওইভাবে না তুলে, অর্থাৎ ভদ্রচিতভাবে। তো ওনারা যখন ধরা পড়ছেন তখন যে পোশাকে ছিলেন, যে অবস্থায় ছিলেন, সেই পোশাক পরিবর্তন করে ওরা শুটেড বুটেড হয়ে আইনমন্ত্রী এর মতো আইনের যে ব্যাপার সেটা সেইভাবে করবে। আর সালমান এফ রহমান ওনাকে আবার অনেকভাবে অনেকে দরবেশ বলে, তার যে দাড়ি, মাথার টুপি, পোশাক এগুলো মিলে। তো তাকে আইন অঙ্গনে তুলতে গেলে তো 1.5 মাস লেগে যাবে, কিন্তু আইন আছে 24 ঘন্টার মধ্যে নিতে হবে। যেমন কেন বলছি 1.5 মাস লাগবে, তাকে তো দাড়ি উঠে কেটে ফেলছে না, তো দাড়ি উঠার সময় দিতে হবে, তো গোঁফ উঠার সময় দিতে হবে। তো আমি নাই পোশাক নাই চেঞ্জ করে ফেললাম। তো এই অপরাধ তো সে করছে, নিজে ছদ্মবেশ ধারণ করতে গিয়ে এই অপরাধ আরেকটা করছে। আরে সে যদি একটা বড় শিল্পপতি হয়ে থাকে, সে ক্রাইমের সঙ্গে না থাকে, তাহলে এটা করবে কেন? এই যে যেটা সুব্রতা বলল, পালাবে কেন পালাবে? আমরা তো হয় বাড়ি থেকে অ্যারেস্ট হয়েছি, আমরা যার নাই প্রেস ক্লাব থেকে হয়েছে। তা আমি এখনো মনে করি যে গণতান্ত্রিক রাজনীতিতে গ্রেপ্তার যে কোনো মুহূর্তে হতে পারে, সে বাসার থেকেও হতে পারে। মধ্যরাত্রে বাড়ি ভেঙে আমার শুধু গ্রেপ্তার না, আপনার এই যে এনির আমার মোবাইল, সেই মোবাইল আজ পর্যন্ত আমি হাতে পাই নাই, এই হারুন সাহেব নিয়ে গেছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল মানে এই সরকারের আগে, মানে গণঅভ্যুত্থানের আগে, সেটা ফ্যাসিস্ট সরকার, যেটা মানবিকতা বলে তার কিছু ছিল না, আইনের শাসন তো ছিলই না। তারা এটাকে একে ধ্বংস করে, যেমন বেগম খালেদা জিয়ার আপনি চিন্তা করেন, নিম্ন আদালতে যেটা মামলা হয় না, যেটা ট্রায়াল হয় না, সাজা তো হয় না, সেখানে তার 5 বছর জেল দিয়ে দেওয়ার পরে ওই টাকা কিন্তু ব্যাংকে এখনো আছে, যেটা 2 কোটি টাকা এখন 12 কোটি টাকা উঠছে। সেটা উচ্চ আদালতে, আসলে উচ্চ আদালতে কেন যায়? সে হয় খালাস পেয়ে যায়, না হলে সাজানোর সময় একটু কমে যায়। ইকবালুর রহিম এক সময় ছাত্র লীগ করতো, হ্যাঁ, অনেকে ছাত্র জীবনে অনেক কিছু করতে পারে। জাস্ট 5 বছরের সাজা, এটা 10 বছরের অধিক হয়ে গেল। কি বলবো আমি? তো কোন ধরনের মানুষ, যেটি হচ্ছে 3 বারের প্রধানমন্ত্রী, শুধু না, একটা বিরোধ পার্টি তিনি চেয়ারপারসন, তাকে ন্যূনতম ভাবে আপনার এই গত 6 বছর ধরে তিনি মানে বাঁচবেন কি মরবেন এইরকম একটা পজিশনে তার চিকিৎসা দেওয়া হলো না। আমরা তো মানে জাতিগতভাবে এত বন্য না, এতটা রুড়ো জাতি কিন্তু এই বাঙালি না, বাঙালি বিদ্রোহী জাতি আমার দৃষ্টিভঙ্গিতে। এই ভারতবর্ষে এক বাঙালি স্বাধীনতা ঘোষণা করছিল, আর বাংলাদেশের স্বাধীনতা আরেক বাঙালি করছিল। একজন সুভাষচন্দ্র বসু সফল হননি, আর শহীদ জিয়া রহমান তিনি সফল হয়েছিলেন। সেই জাতির প্রতিনিধি আমরা। সুদীর্ঘকাল আমাদের গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্য আছে। আমাদের যে পূর্বপুরুষ যারা নেতৃত্ব দিচ্ছে, শেরে বাংলা থেকে শুরু করে, তারা স্বনামধন্য। সেই জাতির প্রতিনিধি হয়ে আমরা একজন সাবেক প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তাকে ন্যূনতম চিকিৎসাটা দিলাম না। তো এই যে আমরা একটা মিথ তৈরি করেছিলাম মানে বর্বরতার, আমি চাই সেটা ভেঙে একটি স্বাভাবিক গণতান্ত্রিক, সব মানুষের, সে একটা খুনিও যদি হয়ে থাকে, তার আইনের মানে সুযোগ গ্রহণ করার অধিকার আছে।
আদালত কি করবে সেটা মানবাধিকার এবং আইনি অধিকার অবশ্যই এটা থাকবে। এই আলোচনা আবার ফিরছে একটি নির্ধারিত বিরতির পর। দর্শক, নিউজ এন্ড ভিউজ একটি ছোট বিরতির সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজ। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, একটু রাজনীতি নির্বাচনের দিকে যদি দৃষ্টি দেই, দায়িত্ব নেওয়ার পরে প্রথম যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা, সেখানে তিনি স্পষ্ট করে বললেন যে ঠিক নির্বাচনের বিষয়টি তারা কবে ক্ষমতা ছাড়বেন সেটি রাজনীতিবিদদেরই সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ নির্বাচনী যে রোড ম্যাপের কথা যদি বলি, এই জায়গাটি নিয়ে আসলে আপনারা ঠিক কি ভাবছেন এবং ঠিক এই যে কতটা সময় দেওয়ার কথা ভাবছেন নির্বাচনের জন্য? না, এই সরকারের তো মূল লক্ষ্য হচ্ছে দেশে একটা গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, যেটা গত 17 বছর ধরে আমরা বঞ্চিত হয়েছি। আজকে তরুণ সমাজ কেন জেগে উঠল? শুধু কি বৈষম্য বিরোধী আন্দোলন? তারা যে 17 থেকে 24 পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, এটা তাদের প্রতি একটা অবিচার না? এই তরুণ সমাজ তো ক্ষিপ্ত হয়ে আছে। সুতরাং এটা তো তাদেরও দাবি যে জনগণ যাতে তাদের গণতান্ত্রিক অধিকারের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের যে সাংবিধানিক প্রক্রিয়া সেটা যেন অব্যাহত থাকে। সুতরাং সেটা তো শেখ হাসিনা তো টোটালি ধ্বংস করে দিয়েছে। তো সেই জায়গায় তো এটা তরুণ সমাজেরও আকাঙ্ক্ষা, জনগণেরও আকাঙ্ক্ষা যে তাদের নির্বাচিত প্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনা করবে, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। এবং সরকারকেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে এবং কাজ করবে সেই অঙ্গীকারও তারা ব্যক্ত করেছে। তা এখন কতদিন লাগবে তাদের সংস্কারমূলক যে কাজগুলো, সব সংস্কার তো তারা করতে পারবে না। যেটুকুন করা প্রয়োজন এবং রাষ্ট্রটাকে যেখানে ধ্বংস করে দিয়ে গেছে, আমরা তো একটা ধ্বংসস্তূপের, প্রধান উপদেষ্টা কিন্তু সেটাই বলেছেন, কিছু কাজ শুরু করে দিয়ে যাব, কিছু কাজ করতে হবে। আমরা তো একটা শ্মশানের উপর দাঁড়িয়ে আছি। শেখ হাসিনা তো বাংলাদেশটাকে শ্মশানে পরিণত করেছে। তো সুতরাং সেখান থেকে বেরোতে গেলে অনেকগুলো জায়গায় তাদেরকে হাত দিতে হবে। তো তারা কিছুটা বলেছে, হয়তো এর বাইরে আরো কিছু থাকতে পারে। তো সেটা নিশ্চয়ই একটু সময় নিয়ে তারা করবে এবং দ্রুত গতিতে করবে, দ্রুত সময়ে করবে। সেটা হয়তো কিছুটা আমরা দেখতেও পাচ্ছি, কিন্তু গত 15 দিন তো তারা কোনো কাজ করতে পারে না। সেটাও আমাদের ভাবতে হবে। সুতরাং এখন আমাদের রাজনৈতিক দলগুলো, আমরা তো বলেছি যে এই সরকারকে আমরা পরিপূর্ণ সমর্থন দেব, কোনো রাগঢাকের ব্যাপার না, মুখে এক কথা কাজে আরেক কথা সেটা না। এবং বিএনপির পক্ষ থেকেও বারবার এই কথাগুলো বলা হচ্ছে। সুতরাং সরকার যা কিছু করতে চাইবে তার সাথে তো জনগণ লাগবে। এটা তারা তো কোনো রাজনৈতিক দল না, তাদের তো ব্যাপক সমর্থক গোষ্ঠী নাই। সুতরাং রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করতে হবে। তাদের যে কোনো পরিকল্পনা বা যে কোনো কার্যক্রম তারা গ্রহণ করে না কেন, সেটা রাজনৈতিক দলগুলো সমর্থনে সেটা করতে হবে। তো একদিক থেকে ভালো যে তাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই, মানে ক্ষমতা দখল করে রাখা, ক্ষমতাকে প্রলম্বিত করা, শেখ হাসিনা যেটা করেছিল, এই ধরনের এজেন্ডা তাদের নাই। তো সেই দিক থেকে আমরা মনে করি সবাই ফ্রেশ এখানে আছে। এবং তারাও বলতে আমরা একটা গণ অভ্যুত্থানের, একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা এখানে অধিষ্ঠিত হয়েছে এবং তারা নিজেরাও এটা স্বীকার করে যে গণবিপ্লবের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের হাতে অনেক বিপ্লবী দায়িত্ব আছে। তো আমার তো মনে হয় যে না, যথাসময়ে আমরা নির্বাচন পাবো। এখানে নির্বাচন ছাড়া তো আর কোনো, জি তা তো নিঃসন্দেহে। এই যথা সময়টা কেমন সময়, সেটাই একটু সময়টা তাদের কাজের পরিধি থেকে আমরা বলবো। আমি তো বুঝতে পারছি না যে কোনটা কিভাবে হাত দেবে কি। যেমন আর্থিক খাতে করার জন্য একটা কমিটি করেছে দেবপ্রিয়ের নেতৃত্বে, তারা একটি সিদ্ধান্ত প্রকাশ করবে। আরো প্রত্যেকটা জায়গায় তারা হয়তো কমিশন করবে বা কমিটি করবে। তারপরে ধরেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এখনো তো বলা হচ্ছে যে হাইকোর্টের কিছু কিছু যাওয়া দরকার, কারণ যারা বেশি বাড়াবাড়ি করেছে, ওই যে উনি যেমন বললেন, এরকম আরো আপনি উদাহরণ পাবেন। তো সেখানে একটা সংস্কারের বিষয় আছে। তারপরে ধরেন
নির্বাচন কমিশন, এটা তো প্রায়োরিটি আমাদের আছে, সেখানে দুদক যারা ছিল তাদের বাদ দিয়ে আরেকটা নতুন সেট তৈরি করতে হয়, পাবলিক সার্ভিস কমিশন, কোনটা না আরেকটা মানবাধিকার কমিশন আছে, এটা কেউ জানেও না। বাংলাদেশে যে একটা মানবাধিকার কমিশন আছে, সেটা তো কোনো হাসি কাশি, তাতে তো কাশি দিতে পারে না, এমন অবস্থা হয়ে গেছে। অর্থাৎ তাকে সংস্কারের জায়গাগুলো নিশ্চিত করা, পুরো অতর্ব করে দিচ্ছে পুরো। জি, শামসুজ্জামান দুদু, এই যে বিএনপি মহাসচিব আজকে বলছিলেন যে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ আশা করেছিলেন, সেখানে ধোঁয়াশাটা এখনো কাটেনি। ধোঁয়াশার বিষয়টা হয়তো মহাসচিব যেভাবে বলেছেন তার বাইরে আবার তিনি বলেছেন এই সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে, আজকেও বলেছেন। হ্যাঁ, এবং যৌক্তিক সময় মধ্যেই তারা তাদের কাজ, বিশেষ করে নির্বাচন, তো এটি শুধু বিএনপির কথা না, এটি যে বিরোধী রাজনৈতিক দলগুলো নানানভাবে স্ব অবস্থান থেকে স্বৈরাচারের বিরোধিতা করেছে, ফ্যাসিজমকে মোকাবেলা করেছে, তাদের সবার কথা। এবং এই সরকার আমাদের সরকার বলে আমরা মনে করি। যারা ফ্যাসিজমের বাইরে গণতান্ত্রিক শক্তি, তাদের সরকার, দেশবাসী এই কারণেই সমর্থন দিয়েছে। এখন আমার বিবেচনায় এই সরকার অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ এবং জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য যে মেধার দরকার, ওটা আছে বলে আমি বিশ্বাস করি। যিনি ডক্টর ইউনূস গণতান্ত্রিক বিশ্ব হিসাবে যেটা পরিচিত, চীন, রাশিয়া, এমনকি ভারতও কিন্তু তাকে শ্রদ্ধা করে। বাংলাদেশে যখন তাকে রক্তচোষা সুদখোর বলে দাবি করেছে, তখন কিন্তু ভারতের অনেক প্রতিষ্ঠান তাকে দাওয়াত করে নিয়ে যাওয়ার, বক্তৃতা করানোর, অন্যান্য ইউরোপ টিউরোপ তো করছে। অর্থাৎ এরকম একজন ব্যক্তি কিন্তু সরকার প্রধান, তিনি রাজনীতিবিদ না, তিনি তার অর্থনৈতিক বিষয়গুলোর মধ্যে এই জায়গাটা পণ্ডিত। আর যারা অর্থনীতি বিষয়টা বোঝে তারা এক অর্থে রাজনীতিবিদ, রাজনীতি বাইরে বিশ্ব চলে না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এই সরকার যে কথাগুলো বলছে তার প্রেক্ষাপটটা একটা ভালো নির্বাচন তারা জাতির কাছে আনতে চায়, যেহেতু এই গণঅভ্যুত্থানটা হচ্ছে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে, স্বাধীনতার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে। এই যে গণঅভ্যুত্থানে অনেকেই মনে করছে নতুন করে স্বাধীনতা তারা পাইছে, এক অর্থে কথাটা ঠিক। আমরা ৭১-এ যে মুক্তিযুদ্ধ করছি, যে স্বপ্ন নিয়ে, সেই স্বপ্ন, এই লড়াই, এই একই স্বপ্ন ছিল। যেমন ভালো নির্বাচন করতে হলে পরে আপনি প্রথম এই ৩ জন নির্বাচন কমিশন এবং তার সহযোগীদের জেলখানায় ভরতে হবে। এরা নির্বাচনের নামে যে ভণ্ডামি করছে, এখনো কিন্তু তারা ঘরের মধ্যে আছে বা তার অফিসে আছে, সারা শব্দ নেই। হ্যাঁ, তারা কেন ওখানে থাকবে? প্রথম কথা হচ্ছে, প্রথম দিনই তাদের মামলা হওয়া উচিত ছিল। তারা নির্বাচনী ব্যবস্থা তছনছ করে ফেলেছে। তাহলে পরে একটি ভালো নির্বাচন কমিশন আমাদের দরকার, যেটা সুব্রতদা বলেন যে তার দৃষ্টিতে যেসব প্রতিষ্ঠান, সেগুলো সংস্কারের দরকার। ঠিক তেমনি আইন শৃঙ্খলা বাহিনী, এটা ফ্যাসিস্টের অন্যতম হাতিয়ার ছিল। এখানে কয়জন মানুষকে আপনি পরিবর্তন করছেন? এবং সর্বশেষ যারা গুলি চালিয়েছে তাদেরকেও আমরা কিন্তু এখনো আইনের আওতায় আনতে পারিনি। সেটা আপনার ঠিক করতে হবে, নাহলে পরে এরা নির্বাচন কিন্তু ফ্যাক্টর। নির্বাচন কমিশন যেমন প্রতিটা জায়গায় তাদের লোকবল আছে, এরাও কিন্তু ভোট দিতে দেয়নি। এই যে আইন শৃঙ্খলা বাহিনী, আপনি প্রশাসনিক যেসব সচিবরা এই অপকর্মের সঙ্গে ছিল, তার 90% সচিব এখনো অফিস করছে। মাঠ পর্যায়ের যেসব কর্মকর্তা ওরাও ভূমিকা পালন করেছেন, হ্যাঁ, ওরাও আছে। এইসব জায়গাগুলো আপনি ঠিক না করে, আর টাকার কথা তো আগে বললাম, অস্ত্রের কথা তো বললাম, অস্ত্র লাইসেন্স বাতিল করা হয়েছে, জমা দেওয়ার কথা বলা হয়েছে, জাস্ট বলা হয়েছে। কয়টা অস্ত্র জমা হয়েছে এই বোধহয় 12 ঘন্টা হয় নাই। সরকারের বয়সী বোধহয় 18 দিন। এই জিনিসগুলো কিন্তু আপনার দরকার। ক্লোজ না করলে পরে এই হিংস্র শক্তি আপনি ভালো নির্বাচনের জন্য এইগুলো তৈরি করতে হবে সমস্যা। আর 2 নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা বলছি রাজনৈতিক সরকার না, কিন্তু লক্ষ্যটা তাদের রাজনৈতিক,
সেটা হচ্ছে ভালো নির্বাচন করতে হলে পরে যে কথাটা সুব্রতা বললেন, রাজনীতিবিদদের সাপোর্টটা অনুকূলে থাকতে হবে। সেই জায়গায় একটি কথা বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপটা শুরু করা দরকার কিনা। হ্যাঁ, কথা অবশ্যই তারা তাদের মতো করে ইতিমধ্যে বোধহয় কিছু কথা বলছো, কিছু আলোচনা, এটা আরো ব্যাপক এবং বিস্তৃতভাবে। আমি বলি আমাদের অনেক প্রবীণ রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি দলের সঙ্গে আছেন, কিন্তু এখন সরাসরি মানে তারা কাজ করার না, এমন অনেক ব্যক্তি আছে যাদের অভিজ্ঞতা এই সরকার নিতে পারে, রাজনীতি দলগুলোর সঙ্গে প্রতিনিয়ত মত বিনিময় করতে পারে, যেন কোনো অবস্থাতে দূরত্ব তৈরি না হয়। কারণ এদের কোনো রাজনৈতিক দল নাই, সাপোর্টটা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে দিতে হবে। এখন সেই জায়গাটা যদি কোনোভাবে ফারাক হয় তাহলে ওই ফ্যাসিবাদী শক্তিরা কিন্তু বসেই আছে। এই ফাঁকটা যেন একটু বড় হয়, তাহলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে। জি, এই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের জায়গাটিতে আপনার না, সংলাপ তো হবেই, একটু সুস্থির হোক। হ্যাঁ, সরকারটা এখনো তো মূল কাজে এখনো হাতেই দিতে পারে নাই। তারপরে এই যে ব্যাপক পরিবর্তন, হঠাৎ করে এতগুলো অফিসার তৈরি করাও তো একদিনে সম্ভব না। তবে ধরেন গত 17 বছর যারা বঞ্চিত ছিল, প্রমোশন পায় নাই, যাদেরকে তারা মনে করছে যে আওয়ামী ঘরানার লোক না, আপনি প্রত্যেকটা লোকের যে তারা ইয়ে করতো, সিএস খতিয়ান বাইর করতো, হ্যাঁ, কার কোথায় কি কানেকশন আছে, নানার বাড়ি শ্বশুর বাড়ি থেকে শুরু করে। যদি বিএনপি মনা কোনো একটা পরিবারও পায় তাহলে তো তার চাকরিও যায় গিয়ে, প্রমোশনও হয় না। তো এইরকম শত শতরা বসে আছে, তাদেরকে হয়তো প্রমোশন দিয়ে বিভিন্ন জায়গায় দেওয়া হবে। এবং সেটা বলেছে যে শুধু বঞ্চিত হয়েছে সে কারণে না, আমরা মেরিট দেখেও দেবো, যেটা মজুমদার সাহেব বলেছেন, খুবই ভালো। এবং ডিসির যে লিস্ট হচ্ছে সেটা জানেন যে কিভাবে যাবে। এবং একইভাবে ইউএনও সে জায়গায় হাত দিতে হবে, ওসি সাহেব থেকে শুরু করে এসপি সাহেব থেকে শুরু করে সব জায়গায়, ডিআইজি, এডিশনাল আইজি ইত্যাদি ইত্যাদি। তো এখন ব্যাপারটা হচ্ছে আপনি এইসব এই যে কি বলবো, এই যে বাহিনীগুলোকে যে আপনি ধ্বংস করে দিয়েছেন, হ্যাঁ, এই যে পুলিশের পোশাক দেখলেই তো মানুষ আতঙ্কিত হয়। চিন্তা করেন এই গত আন্দোলনে 93টি শিশু কিশোর মারা গেছে। গণ আন্দোলন তো হয়েছে, অতীত হয়েছে না, আপনারা করেছেন, আমি তো 69 থেকে করেই যাচ্ছি আজ অবধি। একমাত্র মতিউর, হ্যাঁ, বক্সিবাজার স্কুলের ছেলেটা ছাড়া অন্য কোনো শিশু কিশোর তো হত্যাকাণ্ড হয়। এরকম একটা জঘন্যতম হত্যাকাণ্ড, এটা তো গাজায় পরিণত করে ফেলেছে বাংলাদেশটাকে শেখ হাসিনা। তো সে অবস্থার মধ্যে আমরা ঘুরে দাঁড়াতে চাচ্ছি। সুতরাং আপনি স্বাস্থ্যকারটা দেখেন, এই যে এত হাজার হাজার আহত হয়েছে, হ্যাঁ, গুলিবিদ্ধ হয়েছে, বুক ঝাঁঝরা হয়ে গেছে, এই দিক থেকে গুলি লেগে এদিকে বেরিয়ে গেছে, চোয়াল দিয়ে গুলি লেগেছে, হাত নাই, পা নাই, তার কোনো চিকিৎসা তো আমরা করতে পারছি না। কান্না তাদের, এবং প্রত্যেক দিনে 2-4 জন করে করে মারা যাচ্ছে। কোন দিকে এই সরকার যাবে? তাদের চিকিৎসা ব্যবস্থা করতে হবে। 1000 লোক শহীদ হয়েছে, সেই ফ্যামিলির সাথে যোগাযোগ করতে হবে, তাদের পরিবারগুলোকে কিভাবে পুনর্বাসন করা যায়, এবং এই সমস্ত শত শহীদদের জন্য আমরা কি মনুমেন্ট করতে, হরেক রকমের কাজ। তো তার মধ্যে তো আমি মনে করি উনি বলেছেন ডক্টর ইউনূস সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, এরকম একটা ইফিশিয়েন্ট লোক আমরা পেয়েছি, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব উনি নিয়েছেন, এবং উনি কোনো কনফিডেন্টলি বলতেছেন। এবং উনি তো প্রত্যেক বক্তৃতার মধ্যেই দেখবেন যে উনি কি কি কাজ করতেছে তার একটা ফিরিস্তি উনি দিচ্ছেন, এবং সামনে হয়তো আরও ফিরিস্তি দেবেন। এবং আমার খুব ভালো লাগে, উনি কম কথা বলে কাজটা করতে চায়। হ্যাঁ, সুতরাং সেভাবেই যদি চলে, এবং ওনার সাথে উপদেষ্টা সদস্যরা উনি বলেছেন, আমিও বলছি যে তারা সকলেই খুবই যোগ্য, সৎ, এবং তারা দেশপ্রেম নিয়েই এখানে গেছে, এবং তাদের কমিটমেন্ট জাতির প্রতি সেটাও আমরা দেখতে পাচ্ছি, সেটা আরও দৃশ্যমান হবে। উনি নির্বাচন কমিশনের কথা বলেছেন, আমি বলবো 2014 যারা ইলেকশন করেছে, 2018-তে যারা করেছে, 2024-এ যারা করেছে, নির্বাচন কমিশন এবং তার সচিব প্রত্যেকের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে জেলে, এত বড় অন্যায়, এত বড় অবিচার একটা জাতিকে ধ্বংস করে দিতে পারে এই সমস্ত নির্বাচন কমিশনগুলোকে, এইগুলোকে কোনোভাবে
ক্ষমার অযোগ্য তারা অপরাধ করে গেছে। এই তারপরে ধরেন খায়রুল হক পুরা রাষ্ট্রটাকে ধ্বংস করে দিয়েছে, সে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য পারপাসলি করেছে। আজকে তাকেও রাষ্ট্রদ্রোহের মামলায়, আরে আমাদের তৎকালীন চিফ জাস্টিস উনি বলেছিলেন যে খায়রুল হক যেটা করেছে এটা ফৌজদারি অপরাধ। উনি বলে গেছেন 10 বছর আগে ফৌজদারি অপরাধে অভিযুক্ত তার বিরুদ্ধে অনেক মামলা হবে এবং তাকে ইমিডিয়েটলি গ্রেফতার করতে হবে। এই জাতিকে তিনি আজকে যে এই বিভাজনের মধ্যে ফেলে দিয়েছে, শেখ হাসিনার নির্দেশে বলেন বা শেখ হাসিনার ব্লেসিং নিয়ে একটা সামান্য আপনার আমাদের কমিশন, কি বলে আইন কমিশনের চেয়ারম্যান হবার জন্য উনি দীর্ঘদিন ধরে ওখানে অথর্ব একটা কমিশনে উনি একটা চেয়ারম্যানগিরি করেছেন। এই হইলো উনি রাষ্ট্র থেকে একটা আশীর্বাদ পেয়েছে। সুতরাং প্রত্যেকটা লোক যারা অপরাধের সাথে যুক্ত আছে, যারা শেখ হাসিনার এই সমস্ত অপকর্মের সাথে সহযোগিতা করেছে, আমাদের দাবি হবে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। শামসুজ্জামান দুদু, একটু বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করে অনুষ্ঠান শেষ করবো। আমরা জানি যে বন্যায় শেষ পর্যন্ত সবশেষ হিসেবে সরকারি হিসেবে 23 জনের মৃত্যু হয়েছে। কিছু ফেনীর কিছু উন্নতি হচ্ছে, তবে কুমিল্লা নোয়াখালী দিকে পরিস্থিতি খারাপ হচ্ছে। এর মধ্যে সবশেষ খবর ফারাক্কা বাঁধের 109টি গেট খুলেছে ভারত, যদিও ভারত বলছে এটা নতুন কোনো বিষয় না, এই সিজনে তারা এটা নিয়মিতইভাবে করেন। মূলত আলোচনাটা করতে চাই যে বাংলাদেশে বন্যা পরিস্থিতি অবনতি ভারতের দায়, কি বলবেন? ভারত দায় এড়াতে পারে না, উজানের দেশ তারা, আমাদের ওই দিক ওখান থেকে পানি আসে। শুধু ভারত যে পানিটা আসছে তা না, এটা নেপাল, চীন এইসব জায়গাতে আসছে। যেমন তিস্তা আমরা যে সময় পানির প্রয়োজন আমাদের দেশে, ওই সময়টা আমরা পানি পাই না। আর যে সময়টা আমাদের পানির প্রয়োজন না, সেই সময়টা ওরা ওদের বিপদ কাটানোর জন্য ছেড়ে দেয়। তো এবার তো নিশ্চিতভাবেই বিশেষ করে এই বন্যাটা যেটা হয়েছে সেটা যদি সেটা যদি সতর্কতা আমরা যদি 15 দিন আগেও জানতে পারতাম, তাহলে অনেক গরিব মানুষ আছে না, তারা ওই অস্থায়ীভাবে ওই বাসটাসগুলো ঘর বাড়ি ভেঙে নিয়েও তারা অন্য জায়গায় গরুটা বাঁচত, মুরগিটা বাঁচত, ছাগলটা বাঁচত। হঠাৎ করে যখন এই ভাসি নিয়ে যায়, এই ভয়ঙ্কর, এবার সেটাই হয়েছে কি মানে কোনো মুহূর্তের মধ্যে চলে গেছে। একটা বাচ্চার ছবি আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি, ছোট্ট একটা বাচ্চা, খালি মুখটা খালি দেখা যাচ্ছে, অবাক বিস্ময়ে তাকায় রয়েছে, তার বাপ মা ভাই বোন কেউ তার কাছাকাছি নাই। তো আমি ভারতকে এই অর্থে সমালোচনা করব যে এটি তারা সুষ্ঠু আলোচনার মধ্য দিয়ে, আমরা এই অংশগ্রহণের মধ্য দিয়ে, পানি তাদের প্রয়োজন, আমারও প্রয়োজন। তা আমি যখন এখানে ইনভেস্টও করতে চাই সরকার, মানে দীর্ঘকাল ধরে, কিন্তু সেই ইনভেস্টটা আমাদেরকে করতে দেওয়া হয় নাই, কারণ তারা এককভাবে এটা হবে। একবার শুনলাম চীন ওখানে যাবে, পরে আবার এটা ভারতকে দিয়ে দেওয়া হলো। প্রশ্ন হচ্ছে যে এটা আমি মনে করি যে এখন আমাদের যে নব্যতা এই বাঁধের কারণে হয়েছে, সেখানে হঠাৎ পানি ছাড়লে আমাদের নদী, তার নদী নাই, এর সব ভাসিয়ে নেবে। আর যদি নব্যতা থাকতো, অর্থাৎ ওই পলিমাটির দিয়ে যে না করতো, মানে বুঝে না যেত, তাহলে এটি আমাদের এত বিপদের কারণ হতো না। আর এদিকে ফারাক্কা, আমি নিজেই কুষ্টিয়ার লোক, এখানে বেশ কিছু আশঙ্কা করা হয়েছে। এখানে তো আরো ভয়াবহ অবস্থা, এই জন্যে বলে ওখানে তো কোনো চুক্তি নাই, আর এখানে যে চুক্তি আছে সেই চুক্তি আদৌ ভারত মানে না। জিয়া রহমানের সময় 45,000 কিউসেকের একটা গ্যারান্টি ক্লোজ ছিল, এবং সে কিন্তু ওই ফারাক্কা মিছিলের পরে জিয়া রহমান সাহেব যখন এটা ফারাক্কা জাতিসংঘে নেয়, তারপরে চুক্তিটা হয়। পরে শেখ হাসিনা বলে তার সময় চুক্তি, তার সময় চুক্তি না, তার সময় যে চুক্তিটা সেটা ওই 45,000 কিউসেক পানি বাদ দিয়ে, গ্যারান্টি ক্লোজটা বাদ দিয়ে চুক্তি করা হয়েছে, কিন্তু কখনো দাবি করা হয়নি। যেমন আমি এই বর্তমান সরকারকে ধন্যবাদ জানাবো, তারা কিন্তু এই নিয়ে কথা বলছে, যে ভারতের সঙ্গে তারা কথা বলছে। কতটা মীমাংসা হবে পরের, আমাদের মানে গত সরকার যেটা শেখ হাসিনার সরকার, কথা তো দুঃখের, একটা দাসত্ব মনোবৃত্তি। আমি আমার স্বার্থ নিয়ে পার্শ্ববর্তী দেশের সঙ্গে কথা বলবো, এখানে তো আমার স্বার্থ থাকতে পারে। আমি মোংলা বন্দর দিয়ে দিলে আমি কি পাচ্ছি এটা তো আমি জানতে চাবো, আছে না? আমার তো আছে সীমিত কিছু সম্পদ, যদি আমি করিডর দিই, এই রাজনৈতিক ঘটনা কতটা আমার বিপদ হতে পারে,
আর আর্থিক কতটা সুবিধা হতে পারে এটা না লাভ ক্ষতির হিসাবটা তো আমি বুঝিয়ে নিব, থাকতে হবে না? তো যেমন সিঙ্গাপুর বন্দর বিক্রি করেই ওরা তো একটা কোথায় চলে গেছে। তো আমারও তো সাগর আছে, তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এই পানির বিষয়টি তারা এখন যখন ছাড়ছে, এখন তারা বলছে যে এটা কিন্তু আমাদের ছাড়তে হয় নিয়মিত। এর আগে এইসব কথা তারা কখনো বলে না, আমাদের পক্ষ থেকে তো আসলে জানতেও প্রশ্নই ওঠে না। এখন আমার কাছে মনে হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের সঙ্গে যুদ্ধ করতে হবে, এটা আমার কথা না। আমি আমার স্বার্থের প্রশ্নে তাদের সঙ্গে আলোচনায় বসতে চাই এবং মীমাংসা করতে চাই। প্রয়োজনের সময় এই পানি কতটা পাবো আর বিপদের সময় কতদিন আগে আমি জানতে পারবো, তাহলে আমি প্রস্তুতি নিতে পারি আমার মানুষকে বাঁচানোর জন্য। সেই জন্য এই বন্যা একেবারে আমি বলবো প্রকৃতি সৃষ্ট না, এখানে মানুষের একটা কূটবুদ্ধির ঘটনা আছে, সেটা মাথায় রেখে আমাদেরকে আগামী দিনে প্রস্তুতি নিতে হবে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, যে আমাদের বন্যা, আমাদের বিড়ম্বনা, ভারতের দায় সম্পর্কে আমাদের ফ্যাসিস্ট হাসিনা কি বলেছিল, আমার তো কানে এখনো বাজে, যে উনি বলছিল যে এরকম বন্যা হওয়া ভালো, বন্যা হলে গ্রাম প্লাবিত হয় এবং বন্যার পরে ভালো ফসল হয়। কি অদ্ভুত কথা। এবং এই লবণ পানি যেখানে হয় সেখানে নাকি মিষ্টি পানি পাওয়া যায়। অদ্ভুত, মানে এমন প্রধানমন্ত্রী আমরা যে কেমনে সহ্য করলাম 17টি বছর। হ্যাঁ, তো শুনেন, এই পানি নিয়ে ভারত আমাদের সাথে যে তেল সমাতি করে, এটা তো বাস্তব। হ্যাঁ, আপনি ফারাক্কাবাদ থেকে শুরু, আজকে নাকি সব 109 দরজা খুলে দিয়েছে, তাই না? এইদিকে এটা কি ডাম্বুর নাকি, হ্যাঁ, করে দিয়েছে। আমরা আবার কাপ্তারটা ছাড়লাম 6 সেন্টিমিটার বেশি। তো উনি যেটা বললেন যে হ্যাঁ এটা রেগুলার কিন্তু এগুলো নিয়ে কোনো গবেষণা নাই, কোনো সঠিক তথ্য নাই। ভারতের সাথে আমাদের কিন্তু এই যে আমাদের স্বার্থের প্রশ্নে আলোচনার এগুলো আছে। সুতরাং এই যে দেখেন বুয়েটের আবরার, কি দুঃখজনক, সে এখন তো মন খুলে প্রাণ খুলে কথা বলতেছি, সে একটু লিখেছে ওই অঞ্চলের ওইটা নিয়ে, কিভাবে ছাত্রলীগ তারে পিটায় মানে কি, এটা তো পাকিস্তানিরও তো এরকম ভাবে মানে নাই, খুচিয়ে খুচিয়ে সারা রাত ধরে অত্যাচার নিপীড়ন করে 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 মেরেছে। তো এই হলো অবস্থা। তা এখন এই সামগ্রিকভাবে বন্যার ব্যাপারে আমাদের করছে, আরে আমাদের যে নদী কমিশন কতগুলো বসা আছে, এগুলো তো অথর্ব। এখানে তো কি বলে, এখানে মিটিং এর নামে চা খাওয়া ছাড়া বা আসা যাওয়া ছাড়া তো কোনো বাস্তব কিছু হয়েছে বলে যে জায়গাটি শামসুজ্জামান দুদু বলছিলেন যে এত বছর তো আসলে আমাদের এই যে স্বার্থের জায়গাটি নিয়ে আলোচনারই আমি সাহস করিনি। এখন বরঞ্চ জিয়া রহমান সময় তো দেখেছি উনার যে নদী কমিশন তৈরি করেছিল ওটা খুব অ্যাক্টিভ ছিল, ভাইব্রেন্ট ছিল। এখন সেই নদী কমিশন তো আমি কোনো অস্তিত্ব দেখি না। আইন নিষাদ সাহেব আছেন, আমরা জানি যে বাংলাদেশে উনি একমাত্র পানি বিশেষজ্ঞ। আরে এখন তারুণ্য, কত তরুণ এখন তৈরি হয়ে গেছে। আরে আমাদের আসিফ নজরুল তো পানি বিশেষজ্ঞ, আমরা তো এটা খবরও জানি না, তার কিন্তু সাবজেক্ট পানি বিশেষজ্ঞ। তো আমার তো অ্যাডভাইজারি কাউন্সিলের মধ্যে বিশেষজ্ঞ রয়ে গেছে। আমি দাবি করব বর্তমান সরকারের কাছে, আপনারা এই যে আমাদের বন্যা সমস্যা, নদী শাসন এবং অভিন্ন নদীর যে হিস্সা, এটা পাওয়ার ব্যাপারে তড়িৎ গতিতে কাজ করবেন। আমি আশাবাদী যে প্রফেসর ইউনূস এটা করতে পারবেন। প্রথম আওয়ারে যেভাবে ওরে ডাকে আনছে, হাতে একেবারে সময় শেষ করছি। দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ এন্ড ভিউজ আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।